एवरीवन वेलकम टू माई चैनल वर्ल्ड ऑफ एनसीईआरटी। আজকের ক্লাসে আমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পোর্শনটা থেকে কিছু এমসিকিউ দেখব। যখন আমরা দেখি কোনো টিচিং এক্সাম হয়, তার সিটেট হোক বা ত্রিপুরা টেট হোক বা যে কোনো ডাব্লিউবি টেট হোক, ওইখানে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পোর্শনটাকে অনেকটা প্রায়োরিটি দেওয়া হয়। তো সেটা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা হতে পারে, যদিও গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে এত কোয়েশ্চেন্স আসতে পারে, তো এটা আমাদের কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে আসবে। তো আজকে আমরা এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরটা কি হতে পারে সেটা দেখব। আর আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন বিভিন্ন টিচিং এক্সামের ক্লাস করতে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এখনও চ্যানেলে জয়েন না করে থাকেন, তাহলে নিশ্চয়ই জয়েন করে গোল্ড মেম্বারশিপটা নিয়ে নেবেন। তাহলে কি হবে, যেমন আমরা এই চ্যানেলে বিভিন্ন ডেসক্রিপশনস নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কিন্তু মেম্বারশিপ নিলেও এখানে মেম্বার্স অনলি ভিডিওতে আপনি কমপ্লিট ভিডিও পেয়ে যাবেন। যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা আজকে এখানে এমসিকিউ দেখছি, যখন আপনি মেম্বারশিপ ভিডিওসে যাবেন ওইখানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা পেয়ে যাবেন। তা হোক পিয়াজে বা এরিকসন, বিভিন্ন যারা থিওরিজ দিয়েছেন ওইগুলি নিয়েও আমরা মেম্বার্স অনলি কন্টেন্টে আপনি ওইসব কন্টেন্ট পেয়ে যাবেন। যদি আপনি মেম্বার্স অনলি কন্টেন্টগুলি পেতে চান, তাহলে নিশ্চয়ই গোল্ড মেম্বারশিপটা নিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বৃদ্ধি ও বিকাশ যেটাকে বলে সেটার উপর। তো প্রথম কোয়েশ্চনটা বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা প্রাইমারি ডিফারেন্স কোনটা, প্রাইমারি ডিফারেন্স অনেক কিছু হতে পারে, কন্টিনিউয়াস প্রসেস নাও হতে পারে, যেমন গ্রোথ কন্টিনিউয়াস প্রসেস না, ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এখানে অপশনে কি দেওয়া আছে আমরা সেটা দেখে উত্তরটা ডিসাইড করব। গ্রোথ ইজ কোয়ালিটেটিভ, ডেভেলপমেন্ট ইজ কোয়ান্টিটিভ। তো growth is quantitative, development is qualitative. Growth and development are both quantitative. Growth and development are the same process. তো সেম তো না, আমরা যখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছি তখন আমরা জানি যে গ্রোথ মানে কি, গ্রোথ মানে হচ্ছে কোয়ান্টিটি দেখবো আমরা, একটা মানুষের ওজন কতটুকু, একটা মানুষের বয়স কত, তার হাইট কত, তো আমরা কোয়ান্টিটি দেখি একটা কিছুর। আর যখন ডেভেলপমেন্টের কথা আমরা বলি, ডেভেলপমেন্টটাকে নাম্বার দিয়ে আপনি কাউন্ট করতে পারবেন না। বাচ্চাটার ওভারঅল ডেভেলপমেন্ট, বিকাশ যেটাকে বলে, সেটা হচ্ছে তার যে ধারণাটা সেটা কোয়ালিটেটিভ, কোয়ালিটি অনুযায়ী আমরা দেখি যে তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু গ্রোথটাকে মাপা যায়, যেটা মাপা যায় সেটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি দেখে আমরা মাপি, কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, তো এখানে আমার আনসার হবে অপশন বি, গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ। এই হচ্ছে আমার কারেক্ট আনসার। গ্রোথটা মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এটা কোয়ান্টিটি দিয়ে মাপা যায়, আর ডেভেলপমেন্টটা আমরা কোয়ালিটি দিয়ে মাপি, কোয়ান্টিটি দিয়ে মাপি না। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, which of the following factors influence both growth and development। বলছে এই যে নিচের যে জিনিসগুলি, এটা থেকে which of the following factors, কোনটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে সব থেকে বেশি প্রভাবিত করে, জেনেটিক্স নাকি এনভায়রনমেন্ট নাকি নিউট্রিশন নাকি সব কয়টা। তো আমরা দেখলাম যখন একটা বাচ্চার মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, এটা আমরা দেখলাম যে পরিবেশের একটা প্রভাব এটার উপর পড়ে, জিনগত একটা বৈশিষ্ট্য থাকে। যদি একটা ফ্যামিলির সবাই গায়ক হয়, ওই পরিবারের একটা বাচ্চা ভালো গান গাইবে এটা আশা করা যায়, কারণ তার মধ্যে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হয় সেটা জেনেটিক হয়। নিউট্রিশন, অনেক ম্যালনিউট্রিশন বাচ্চারা থাকে আমরা দেখি, তো একটা বাচ্চাকে যদি নিউট্রিশন দেওয়া হয় ভালোভাবে জন্মের আগে এবং জন্মের পরে, তখন কি হয়, বাচ্চাটার ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হয়। তো বলছে কোন ফ্যাক্টরটা বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে নিচের প্রভাবিত করে। তো আমরা দেখলাম এখানে সব কয়টা প্রভাবিত করে। তো আমার আনসার হবে অপশন নাম্বার ডি, যেটা বলছে যে জেনেটিক, এনভায়রনমেন্ট, নিউট্রিশন সব কিছুই একটা বাচ্চার বৃদ্ধি ও বিকাশে প্রভাবিত করে। নেক্সট দেখি, থার্ড নম্বর কোয়েশ্চেন বলছে, অ্যাট হুইচ স্টেজ অফ লাইফ ডাজ দ্য মোস্ট র্যাপিড ফিজিক্যাল গ্রোথ অকার। কোন স্টেজের মধ্যে বাচ্চাদের, যে আমরা যে বিভিন্ন স্টেজ জানি ডেভেলপমেন্টের আছে, যেমন ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, কোন ফেজটার মধ্যে সব থেকে বেশি ফিজিক্যাল গ্রোথ হয়, খুব তাড়াতাড়ি গ্রোথ হয়? ইনফ্যান্সি পিরিয়ডে একদম ছোট বাচ্চাদের, নাকি চাইল্ডহুড, নাকি অ্যাডোলেসেন্স, নাকি অ্যাডাল্টহুড? তো আমরা দেখলাম যে
ইনফ্যান্সি যে পিরিয়ডটা, তখন বাচ্চাদের খুব র্যাপিড গ্রোথ হয়। 2 মাসের বাচ্চাকে দেখলে আপনি বুঝতে পারবেন, আবার যদি 5 মাসের বাচ্চা দেখেন ওটাও বুঝতে পারবেন, কারণ শারীরিকভাবে ওর একটা বৃদ্ধি হচ্ছে, ওর হাত পা নাড়াচাড়া করছে। যে মোস্ট র্যাপিড ফিজিক্যাল গ্রোথ যেটা হয়, খুব বেশিভাবে ফিজিক্যাল গ্রোথটা দেখা যায় ইনফ্যান্সিতে। আবার আপনি 3 বছরের একটা বাচ্চা আর 4 বছরের একটা বাচ্চা দেখে হঠাৎ করে আপনি বলতে পারবেন না যে ওর এজ কত বা কত হতে পারে, কারণ বেশি একটা ডিফারেন্স নেই। ফিজিক্যাল গ্রোথটা চাইল্ডহুডে ততটা বেশি হয় না, অ্যাডোলেসেন্সও ততটা হয় না, আর অ্যাডাল্টহুডে তো হয়ই না, অ্যাডাল্টহুডে তো পুরো বন্ধ হয়ে যায়, অ্যাডোলেসেন্স অবধি হয়। তো সব থেকে বেশি যে ফিজিক্যাল গ্রোথটা বৃদ্ধি অ্যান্ড বিকাশের চ্যাপ্টারে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইনফ্যান্সি বা শৈশবকালে, শিশু অবস্থায় যেটা। পরের 4 নম্বর কোয়েশ্চেন আসছে আমার, which developmental theorist is known for proposing the stages of cognitive development? তো আমরা যখন জিন পিয়াজে করলাম বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা আমার চ্যানেলে রাখা আছে, আপনি যদি না দেখে থাকেন দেখে নেবেন। তো যখন আমরা এটা দেখছি তখন আমরা ডাইরেক্টলি বলতে পারছি কোনো অপশন না দিয়ে যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা দিয়েছেন জিন পিয়াজে, এরিক এরিকসন না, সিগমেন্ট ফ্রয়েড না, বিএফ স্কিনারও না, এই থিওরিটা দিয়েছেন জিন পিয়াজে। নেক্সট, during which of Piaget's stages do children begin to think logically about concrete events? বলছে পিয়াজের ডিউরিং হুইচ পিয়াজের স্টেজেস, পিয়াজে যে উনার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মধ্যে বিভিন্ন রকম স্টেজের কথা বলেছেন, কোন স্টেজে একটা বাচ্চা লজিক্যালি ভাবা শুরু করে, লজিক্যালি অ্যান্ড কনক্রিট ইভেন্টস নিয়ে কোন স্টেজে ভাবা শুরু করে, সেন্সরি মোটরে নাকি প্রি অপারেশনালে নাকি কনক্রিট অপারেশনে নাকি ফর্মাল অপারেশনে? তো একটা বাচ্চা সেন্সরি মোটরে কখন থাকে? সেন্সরি মোটরটা হচ্ছে সব থেকে নিচের স্টেজটা, যেখানে বাচ্চাটা লজিক্যালি ভাবতে পারবে না। প্রি অপারেশনাল মধ্যেও বাচ্চাটা ততটা বড় হয় না যে লজিক্যালি ভাববে। তো এর পরের যে স্টেজটা আসে সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ। আমরা আমাদের থিওরিতে ডিসকাস করেছি খুব ভালোভাবে কোন বয়স থেকে কোন বয়স অবধি কনক্রিট অপারেশনাল স্টেজ হয়, আর সেখানে আমরা দেখেছি যে জিন পিয়াজে বলেছেন যে কনক্রিট অপারেশনাল স্টেজে বাচ্চারা কি করে, লজিক্যালি ভাবতে শুরু করে। এই কারণে যে ইনটু করা, ডিভাইড করা, ওইসব ম্যাথ ক্লাস 3-4 এর বাচ্চাদেরকে দেওয়া হয়, যখন থেকে ও লজিক্যালি বা কনক্রিট ইভেন্টস নিয়ে ভাবা শুরু করবে। নাম্বার 6 হচ্ছে, ইন হুইচ স্টেজ অফ Erikson's psychological development does the conflict of identity versus role confusion occur? তো বলছেন এরিকসনের, এটা আপনারা এই কোয়েশ্চেনটা আনসার করতে পারবেন না যদি না এরিকসনের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা আপনি না পড়ে থাকেন। তো এরিকসনের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা আগে একটু পড়ে নেবেন, তারপর দেখবেন যে থিওরি আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। আর যদি আপনি চান যে আমার চ্যানেলে আমি এরিকসনটা ডিসকাস করে দেবো, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আমি ডিসকাস করে দেবো। ইন হুইচ স্টেজ অফ এরিকসন সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট? তো যেমনভাবে কগনিটিভ ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ দেওয়া আছে, এরিকসনও ওনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে কিছু স্টেজ দেখিয়েছেন। একটা স্টেজের মধ্যে বলেছেন কনফ্লিক্ট অফ আইডেন্টিটি ভার্সাস রোল, কোনটা আমার আসল আইডেন্টিটি আর কোন রোলটা আমি প্লে করছি, এই কনফিউশনটা ঘটে বাচ্চাদের কোন স্টেজের মধ্যে? এটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে। এটা কার মতানুযায়ী? এরিকসনের মতানুযায়ী। কিসের মধ্যে দ্বন্দ্ব হয়? আইডেন্টিটি ভার্সেস রোল, আমি কি আসল নাকি আমি নকল, এই যে দ্বন্দ্বটা, এটা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চাদের মধ্যে হয়ে থাকে, যেটাকে স্ট্রং এজ বলা হচ্ছে। আর এই কারণে আপনি দেখবেন যে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, মা বাবার সাথে ঝগড়া করা, বা অনেক রেয়ার কেসে, আমরা রেয়ার কি আজকাল তো অনেক কমন হয়ে গেছে, প্রায় সময় দেখি বাচ্চারা কি করে, হয় হুমকি দেয় যে আমি সুইসাইড করে নেব, বা অনেক সময় করেও নেয়, এরকম আলতু ফালতু স্টেপ যারা আছে সেটা উঠায় এই পিরিয়ডে। কেন উঠায়? আইডেন্টিটি ভার্সেস রোলের কনফিউশন থাকে সাইকোলজির মধ্যে। বলা হয় যে আমি কে, আমি কে, আমি কি করছি, আমার রোল কি, আমি কি অন্যের কথা মতো চলছি, এই যে দ্বন্দ্বটা, আমি কি মা বাবার কথা শুনবো নাকি আমার নিজের কথা শুনবো নাকি পিয়ার্সের কথা শুনবো, ফ্রেন্ডসদের কাছে চলবো, এই দ্বন্দ্বটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটা বাচ্চার মধ্যে দেখা যায়। তো আমরা বলবো যে এরিকসন বলেছেন ওনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটা বাচ্চার মধ্যে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশনটা দেখা যায়।
নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ। বলছে নিচের যে স্টেপগুলি আছে এটার মধ্যে কোনটা ক্যারেক্টারিস্টিক্সের গ্রোথের ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথের একটা ক্যারেক্টারিস্টিক না। It involves an increase in body size. It is a continuous process. It can be measured quantitatively. It includes the acquisition of new skills. তো এখানে একটা আনসার দেওয়া আছে, ইট ইনক্লুডস দ্য অ্যাকুইজিশন অফ নিউ স্কিলস। এটা পুরোপুরিভাবে কারেক্ট আনসার না। এটার কারেক্ট আনসার না কেন আর কেন আমি বলি। তাহলে অনেকে বলবেন দিদি তুমি ভুল আনসারটা লিখেছো কেন। আমি একটা বই থেকে এই সব কয়টা লিখেছি, তো ওই বইয়ের মধ্যেই আনসারটা দেওয়া, কিন্তু আনসারটা কেন কারেক্ট না আমার মতে আমি বোঝাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ। বলছে নিচের অপশনগুলির মধ্যে থেকে কোনটা গ্রোথের ক্যারেক্টারিস্টিক বা গ্রোথের বৈশিষ্ট্য না, বৃদ্ধির বৈশিষ্ট্য না। কি ইট ইনভলভস অ্যান ইনক্রিজ ইন বডি সাইজ। তো আমরা দেখেছি এটা তো একটা বৈশিষ্ট্য, গ্রোথের সময় তো বডি সাইজে ইনক্রিজ হয়। ইট ক্যান বি মেজার্ড কোয়ান্টিটিভলি, এটাও একটা বৈশিষ্ট্য, কোয়ান্টিটি দিয়ে আমরা বিচার করি, নাম্বার দিয়ে গণি যে বৃদ্ধি কতটা হয়েছে, কত কেজি বেড়েছে, কোয়ান্টিটি আমরা দেখি, তো সিও একটা বৈশিষ্ট্য। ইট ইনক্লুডস দ্য ইকুইজেশন অফ নিউ স্কিলস, এটা নতুন নতুন স্কিলের একুইজেশন করে, এটা এখানে আনসার দেওয়া, কিন্তু এটা কারেক্ট না। কেন? কারণ একটা বাচ্চার যখন গ্রোথ হয় তখন নতুন নতুন স্কিল শিখতেই পারে। স্কিলের আন্ডারে আমি যদি বলি মোটর স্কিল, যেমন বাচ্চাটা, একটা ছোট বাচ্চার হাত দেখবেন আপনারা সবসময় বন্ধ থাকে, কিছু বড় হলে বাচ্চাটা হাত দিয়ে বিভিন্ন জিনিস ধরা শুরু করে, প্রথম পুরা হাত দিয়ে ধরে, তারপর দুইটা আঙ্গুল দিয়ে ধরা শুরু করে। এই যে গ্রোথটা, ওর মোটর স্কিলের যে গ্রোথটা হচ্ছে, এটাও তো একটা বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধি না হলে ওর যে মোটর স্কিলের, এটাকে আমরা ডেভেলপমেন্টের পার্টে নিতে পারি, কিন্তু ডেভেলপমেন্ট আর গ্রোথটা এখানে একসাথে জড়িত, তাই আমার আনসার নাম্বার ডিটা কারেক্ট না। বলছে এখানে কোনটা বৈশিষ্ট্য না, তো আমি বলবো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা গ্রোথের বৈশিষ্ট্য না। তো আমার আনসার হবে অপশন নাম্বার বি, নট ডি। ঠিক আছে, ডি নাম্বার আমাদের অপশন না, অপশন হবে বি, কারণ ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস না। গ্রোথ সবসময় কন্টিনিউয়াস প্রসেস না, গ্রোথ একটা বয়সের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্টটা একদম লাইফ অবধি, পুরা লাইফ চলতে থাকে। তো আমার যদি আমি বলি কোনটা ক্যারেক্টারিস্টিক না, আমি বলবো বি নাম্বারটা। নেক্সট 8 নাম্বার বলছে development that occurs from head to foot is known as proximodistal, cephalocaudal, linear growth, sequential growth। তো আমরা পড়েছিলাম যখন আমরা বিভিন্ন গ্রোথ নিয়ে পড়েছিলাম যে কোথা থেকে কোথা অবধি এটাকে কি বলে। তো এই যে হেড টু টো, এটাকে হেড টু টো বলা হয়, এখানে হেড টু ফুট লেখা আছে, হেড টু টো আর হেড টু ফুট সেম। হেড টু টো অবধি, মাথা থেকে একদম পায়ের কি বলে আঙুল অবধি যে ডেভেলপমেন্টটা হয় সেটাকে বলা হয় শেফালোকোডাল ডেভেলপমেন্ট। এটা আমি আনসারটা দেখিয়ে দিলাম আগে এই কারণে যে অনেকে এটা না জানতে পারেন। তো এটাকে কি বলা হয়? শেফালোকোডাল ডেভেলপমেন্ট। নেক্সট, which factor is least likely to affect a child's growth? বলছে নিচের দেওয়া ফ্যাক্টরগুলি থেকে কোনটা সব থেকে কম একটা বাচ্চার গ্রোথকে প্রভাবিত করে? জেনেটিক্স, হ্যাঁ জেনেটিক্স তো বাচ্চাকে প্রভাবিত করে, যদি বাবা লম্বা হয় বাচ্চাও লম্বা হবে, তো গ্রোথটা ডিপেন্ড করে জেনেটিক্সের উপর। নিউট্রিশন, হ্যাঁ নিউট্রিশনও আমরা দেখি যে ম্যাল নিউট্রিশনের বাচ্চারা খুব বেশি নাজুক হয় বা খুব চিকন হয়। কেন হয়? কারণ তাদের নিউট্রিশনটা ওই অনুযায়ী বেড়ে ওঠার জন্য পায় না। হরমোনাল ইমব্যালেন্স, হ্যাঁ হরমোনাল ইমব্যালেন্স থাকলে কোনো ছোট বাচ্চা দেখবেন আপনারা এত মোটা থাকে, আর কোনো বাচ্চা একদম এক্সট্রিম স্লিম। তো এটা কিস জন্য হয়? এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় গ্রোথটা। আর পিয়ার রিলেশনশিপ, ছোট বাচ্চাদের না বন্ধু বান্ধবের প্রভাব ততটা পড়ে না, এই পিয়ার রিলেশনশিপটা গিয়ে প্রভাব ফেলে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, ছোট বাচ্চাদের ততটা পড়ে না। তো আমরা বলবো যে গ্রোথটা যেহেতু একটা ছোট চাইল্ডহুড অবধি হয়ে থাকে, তো ফ্যাক্টরস ইজ লিস্ট লাইকলি টু এফেক্ট। তো এখানে সব থেকে কম যেই অপশনটা প্রভাব ফেলে গ্রোথে সেটা হচ্ছে পিয়ার রিলেশনশিপ।
10 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ এজ গ্রুপ এক্সপিরিয়েন্সেস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যাবিলিটিস, ইনফ্যান্সি নাকি আর্লি চাইল্ডহুড নাকি অ্যাডোলেসেন্স নাকি লেট অ্যাডাল্টহুড? হুইচ এজ গ্রুপ এক্সপিরিয়েন্সেস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যাবিলিটিস। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং একটা বাচ্চার কখন শুরু হয়? ইনফ্যান্সিতে বাচ্চাটা তো থিঙ্কিংই পারবে না, আর্লি চাইল্ডহুডেও বাচ্চাটা থিঙ্কিং পারে না ততটা ভালোভাবে। তো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডের একটা বৈশিষ্ট্য, যখন বাচ্চারা কি করে, যেমন কোনো একটা কিছুর কনসেপ্ট বোঝানোর ক্ষেত্রে, ধারণার ক্ষেত্রে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা সব থেকে বেটার। আর্লি চাইল্ডহুডের বাচ্চারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বুঝে না। নেক্সট, number 11, at what stage does the brain undergo rapid synaptic development? Synaptic development কি, at what stage does the brain undergo? যখন আমাদের ব্রেইনের যে স্ট্রাকচারটা থাকে না, ব্রেইনের স্ট্রাকচারের মধ্যে অনেকটা নিউরনস থাকে। আপনারা অ্যানিমেটেড ভিডিও দেখলে দেখবেন একটা লাইটের মতো জ্বলতে থাকে, একটা নার্ভ থেকে আরেকটা নার্ভের সিগন্যাল পাঠানোর জন্য ওই নিউরনসগুলি কাজ করে। তো এটাকে বলা হয় সাইন্যাপটিক ডেভেলপমেন্ট। এই যে নিউরনসের গ্রোথটা হয়, একটা নার্ভ থেকে আরেকটা নার্ভের মধ্যে যে কমিউনিকেশনটা হয়, এটা কোন পিরিয়ডে সব থেকে, অ্যাট হোয়াট স্টেজ ডাজ দ্য ব্রেইন আন্ডারগো র্যাপিড সাইন্যাপটিক ডেভেলপমেন্ট? সব থেকে বেশি এই নিউরনসের গ্রোথটা কোন সময় হয়? এটা হয় ইনফ্যান্সি পিরিয়ডে। ইনফ্যান্সি পিরিয়ডে কেন হয়? আর্লি চাইল্ডহুডে না কেন, অ্যাডোলেসেন্সে না কেন, অ্যাডাল্টহুডে না কেন? কারণ ইনফ্যান্সি পিরিয়ডে একটা বাচ্চা, আমরা যখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়েছি, আমরা দেখেছি যে জন্ম থেকে 5 বছর বয়সের মধ্যেই একটা বাচ্চার ভাষা শিক্ষা, বুদ্ধি ক্ষমতা বা ডেভেলপমেন্ট, আইকিউ যত কিছু হয় না, ওইটা 5 বছর বয়স অবধি এক্সট্রিম র্যাপিডলি গ্রোথ হয়। তো আমরা মেনে নিই যে ব্রেইনের যে বিকাশটা, এটাও ইনফ্যান্সি পিরিয়ডে সব থেকে বেশি র্যাপিড হয়, এরপর আস্তে আস্তে এটা কমা শুরু করে। নেক্সট, which of the following is an emotional development milestone in early childhood? Emotional development milestone in early childhood, early childhood এর মধ্যে emotional development কোনটা? learning to walk, understanding others emotion, solving mathematical problem, developing motor skill. motor skill হচ্ছে growth, এটা তো ডেভেলপমেন্ট না। মোটর স্কিলের ডেভেলপমেন্ট অবভিয়াসলি ডেভেলপমেন্ট, কিন্তু এটা ইমোশনাল ডেভেলপমেন্ট তো না, এটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। মোটর স্কিল, সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এটাও ইমোশনাল না। লার্নিং টু ওয়ার্কও হচ্ছে একটা গ্রোথের পার্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইমোশন, আরেকজনের ইমোশন বুঝা, সেটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট মাইলস্টোন ইন আর্লি চাইল্ডহুড, একটা এক্সাম্পল এটা। তো আমার আনসার হবে নাম্বার বি। 13 নম্বর বলছে which term refers to the development of control over large muscles such as those used for walking? which term refers to the development of control over large muscles? লার্জ মাসলগুলি, যেমন আমাদের যে লার্জ মাসল কোথায় থাকে, হাতে পায়ে, ওই লার্জ মাসলগুলিতে ডেভেলপমেন্ট অফ কন্ট্রোল, কোন ডেভেলপমেন্টটা এই লার্জ মাসলগুলিকে কন্ট্রোল করার ক্ষেত্রে দেখা যায়? সাচ অ্যাজ দোজ ইউজড ফর, কোন কোন ক্ষেত্রে দেখা যায়? যেমন ওয়াকিং এর ক্ষেত্রে কোন লার্জ মাসল দেখা যায়? গ্রস মোটর স্কিল নাকি ফাইন মোটর স্কিল নাকি কগনিটিভ ডেভেলপমেন্ট নাকি ইমোশনাল ডেভেলপমেন্ট? নিচের দুইটা তো হবেই না, ফাইন মোটর স্কিলও হবে না, এটা হবে গ্রস মোটর স্কিল। মানে এটা বেসিক কোয়ালিটির মধ্যে পড়ে, যেমন হাঁটা আমাদের একটা বেসিক কোয়ালিটি। আর যখনই একটা বাচ্চা সোজা হয়ে দাঁড়াতে পারে 1.5 বছরে বা 2 বছরে, তখন ওর গ্রস মোটর স্কিলই হয়, ফাইন মোটর স্কিলের স্টেজে তখনও পৌঁছায় না। ওয়াকিংটা গ্রস মোটর স্কিলের আন্ডারে আসছে। তো আমার অপশন হবে, আনসার হবে অপশন নাম্বার এ। 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ ডেভেলপমেন্টাল স্টেজ ইনভলভস দ্য সার্চ ফর পার্সোনাল আইডেন্টিটি অ্যাকর্ডিং টু এরিকসন? বলছে পার্সোনাল আইডেন্টিটি কোন স্টেজে বাচ্চারা খুঁজে, হুইচ ডেভেলপমেন্ট স্টেজ? এরিকসন যে ডেভেলপমেন্ট স্টেজগুলি বলেছেন, এর মধ্যে থেকে কোনটা পার্সোনাল আইডেন্টিটি খুঁজতে থাকে, কোন এজটা? তো এটাও হচ্ছে অ্যাডোলেসেন্স। বললাম আমরা আইডেন্টিটি ভার্সেস রোলের একটা ডিফারেন্স ওই সময় দেখা যায়। তো এরিকসন বলেছেন অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটা বাচ্চা নিজেকে জানার জন্যে সেলফ সিকিং স্টার্ট করে দেয় বা পার্সোনাল আইডেন্টিটি খোঁজা শুরু করে দেয়। নাম্বার 15,
কোয়েশ্চেন হচ্ছে ইন হুইচ স্টেজ ডু চিলড্রেন ডেভেলপ অবজেক্ট পার্মানেন্স অ্যাকর্ডিং টু পিয়াজে। তো আমরা পিয়াজের থিওরিটা খুব ভালোভাবে আমাদের চ্যানেলে বুঝেছি, যদি আপনি না দেখে থাকেন আজকেই গিয়ে চেক করুন। তো পিয়াজের থিওরির মধ্যে বলা হয়েছে নিচের কোন স্টেজটা অবজেক্ট পার্মানেন্সের একটা বৈশিষ্ট্য বহন করে। বিভিন্ন স্টেজের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে আমরা দেখলাম যে সব থেকে যে আগেরটা সেন্সরি মোটর স্টেজ, এটার মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য পেয়েছিলাম অবজেক্ট পার্মানেন্স। যেমন একটা বাচ্চার মা বাচ্চাটাকে কুলে নিল, নিয়ে অন্য কারোর কাছে দিয়ে দিল, দিয়ে কোথাও চলে গেল 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য বা 12 ঘন্টা পরে আসলো, বাচ্চাটা কিন্তু মার কথা মনে করে কান্নাকাটি করবে না যে আমার মা সামনে ছিল, নেই কেন। বাচ্চাটার মধ্যে একটা কনসেপ্ট থাকে অবজেক্ট পার্মানেন্স, মানে আমার সামনে না থাকলেও এটা আছে। বাচ্চাটা বুঝে না যে সামনে না থাকা মানে নেই, এই কনসেপ্টটা তখন বুঝে না। তো এটা কখন হয়? এটা হয় সেন্সরি মোটর স্টেজে, যে যখন একদম ছোট বাচ্চা থাকে তখন। তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন। যারা আজকে প্রথমবার চ্যানেলে এসেছেন, এমন ডিসকাশন আমরা রোজ কন্টিনিউ করতে থাকবো। আশা করি আপনার পেডাগজিতে অনেক বেশি সাহায্য হবে টিচিং এক্সামের জন্য। যদি আপনি প্রিপেয়ার করছেন তাহলে তো নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি চ্যানেল মেম্বারশিপ, গোল্ড মেম্বারশিপ আপনি এখনও না নিয়ে থাকুন তাহলে নিশ্চয়ই নিন, খুব মিনিমাম চার্জে আপনি কোয়ালিটি কন্টেন্ট পেয়ে যাবেন। অন দি আদার হ্যান্ড যখন আপনি বাইরে কোনো কোচিং সেন্টারে পড়তে যাবেন, সেম কোয়ান্টিটি বা এর থেকে অনেক লো কোয়ান্টিটি আপনাকে দেওয়া হবে অনেক হাই কস্টে। তো নিশ্চয়ই যদি আপনি এতটা লো একটা মেম্বারশিপ নিয়ে কোয়ালিটি কন্টেন্ট পেয়ে যান, তাহলে কেন সুযোগটা হাতছাড়া করবেন? এতে নিশ্চয়ই আপনার সুবিধা হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। আর এটা আমার গ্যারান্টি যে আমি যেই চ্যাপ্টারটা আপনাকে পড়াবো তার কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়েই যাবে, আমি করিয়ে দেব। তারপর আমরা রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করতে থাকবো। আর নেক্সট চ্যাপ্টারের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর আশা করি আপনারা যারাই আমার ক্লাসটা দেখছেন, যার যেখানে অসুবিধা হয় বা যেখানে যেই কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্টে জানাবেন। আর পূজার প্রস্তুতি কেমন নিচ্ছেন কে, সেটাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।